দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি। শুধু কোটা সংস্কার না, পুলিশ দাবরানি খেয়ে পালিয়েছে, পুলিশ দাবরানি খেয়ে পালিয়েছে। দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে, ওইখানে গিয়েছিলাম। ওইখান থেকে আমি বাসে যাওয়ার সময় এখানে বোম মারছি, আমি ভয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকাছি। আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে পাওয়া গেছে মসজিদে। আন্দোলনে এসেছেন? জামাত শিবির এবং বিএনপির কিছু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। দেশের পরিস্থিতি এখনও যথেষ্ট পরিমাণে থমথমে, উত্তেজনাকর, অনিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আঘাতটা আসবে সেটা আগেই জানা ছিল, এবং নিউ ইয়র্ক টাইমস তাদের এক বিশ্লেষণে বলেছে যে গত 15 বছরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এই আন্দোলনটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং যে পরিস্থিতি তাকে এখন মোকাবেলা করতে হচ্ছে সেটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেছে। কেন এই পরিস্থিতির উদ্ভব হলো আমি এর আগেও খানিকটা বলবার চেষ্টা করেছি। মাঝখানে ইন্টারনেট না থাকবার কারণে সেই অর্থে কথাবার্তা বলা যায়নি। কিছু ধারণ করেছিলাম তখনকার কথাবার্তা, সেগুলো আর এখন ইরিলেভেন্ট বা সেগুলো আর আমরা পরে আপলোড করিনি। কিন্তু অতি কথন, যেটা আমরা বহু বছর ধরে বলে আসছি, যে রাজনীতিবিদদের অতি কথন আসলে সমস্যার তৈরি করে, এবং সেই সঙ্গে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বা কর্তা ব্যক্তিদের অতি কথন। এবং এর আগে আমি টুকটাক আলোচনা করেছি, এরকম প্রচুর অতি কথন আছে। এই যে ছাত্ররা, এরা তো আমাদের সন্তান, আমাদের ভাই বোন, এদেরকে আপনি বুলেটের ভয় দেখাবেন, আপনি বলবেন যে ছেলেটি সাহস করে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তাকে ড্রাগ ইনজেক্ট করে দেওয়া হয়েছে। এগুলো আসলে যাদের সন্তান গেছে, ভাই বোন মারা গেছে, স্বজন মারা গেছে, বন্ধুবান্ধব মারা গেছে, তাদেরকে আরও বেশি আহত করে, আরও বেশি ক্ষুব্ধ করে তোলে। এবং আমরা গত কয়েকদিন ধরে খুব কনফিউজড এই আন্দোলনকারীরা আসলে কি বলছে। কখনো 9 দফা, কখনো 8 দফা, কখনো 4 দফা, তাদেরকে আলাদা করে দেবার চেষ্টা, তাদের কাউকে নির্যাতন করা, আবার তাদেরকে একসঙ্গে দেখা, অনেক কিছুই আমরা দেখতে পাই। কখনো 65 জনের বিবৃতি, 65 জনের বিবৃতি, কখনো 3 জনের বিবৃতি বা 4 জনের বিবৃতি, কখনো 52 জনের বিবৃতি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মোটা দাগে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এরা কিন্তু একসঙ্গে আছে এবং এরা পরিস্থিতির একটা সমাধান চায়। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে রাজনৈতিক সমাধান। এবং সব কিছু অসত্যের উপরে দাঁড় করিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না।
এই যে যেমন ধরুন নানা রকমের আন্তর্জাতিকভাবে নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে, জাতিসংঘ প্রশ্ন তুলেছে যে তাদের নামাঙ্কিত বাহন হেলিকপ্টার আপনি কেন ব্যবহার করছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা ভুল হয়ে গেছে। মানে এই ধরনের ভুল তো বাংলাদেশে বলে চালিয়ে দেওয়া যায়, আন্তর্জাতিকভাবে সম্ভব নয়। এবং সমস্যাটা হয়েছে ইন্টারনেট বন্ধ করবার জন্যে, হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এটা সহায়তা কিছুটা করেছে, কিন্তু অনেক রকমের গুজব প্রচারণা সেটা যেমন আন্দোলনকারীদের জন্য আন্দোলনের জন্য ক্ষতিকর হয়েছে, সরকারের জন্য ক্ষতিকর হয়েছে। কাজে ইন্টারনেট বন্ধটা আসলে এবং অনেকে বিভ্রান্তিমূলক সংবাদ কিন্তু মিডিয়াতেও প্রচারিত হয়েছে এবং সীমিত পরিসরে তারপরে নেট চালু করা হলো, সেটাও ঠিকঠাক মতো কাজ করছে না, সেটাও আমরা কিন্তু লক্ষ্য করছি এবং এগুলো বহির্বিশ্বে কিন্তু খুব ভালো বার্তা দেয় না। এখন বলবেন বহির্বিশ্বের কথা বারবার কেন টেনে আনছি, আমরা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়, কারণ গোটা দুনিয়ার সঙ্গে আমাদের সংযোগ রাখতে হয় আমাদের স্বার্থে, আমাদের অর্থনৈতিক স্বার্থে বিশেষ করে। এই যে আন্দোলনটা সেটা যে বল প্রয়োগের মাধ্যমে এবার অন্তত দমন করা যাবে সেটা কিন্তু মনে হচ্ছে না, অন্তত আন্দোলনকারীদের সমন্বয়কদের কথাবার্তা সেটা মনে হচ্ছে না। এর একটা রাজনৈতিক সমাধান দরকার। ইস্যু অনেক বড় হয়েছে, জল অনেক গড়িয়েছে, নদীর পানি অনেক গড়িয়েছে, সেটা মাথায় রাখতে হবে এবং যেটা মাথায় রাখা দরকার, আমি আগেও বলেছি, মন জয় করতে হবে, আস্থা অর্জন করতে হবে সাধারণ নাগরিকদের এবং তরুণদের বিশেষ করে। এবং বেচা কেনা কিন্তু আপনি বড়দের বয়োবৃদ্ধদের করতে পারেন, তরুণদের কিন্তু সহজে বেচাকেনা করা যায় না। তাদের ভুল হতে পারে, কিন্তু তাদের বিশ্বাসের জায়গাটায় তারা কিন্তু অটল থাকে এবং যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়েই পুরো গত কয়েকটা দিন গেছে সেটা কিন্তু তরুণদেরকে আরও ক্ষুব্ধ করেছে, আরও আহত করেছে, আরও সচেতন করেছে। কাজেই আমার মূল কথা যে জনমনে আস্থা তৈরি করতে হবে, এটাই আসলে মূল কথা। এবং এক নজরে আমরা যদি আন্দোলনকারীদের এই মুহূর্তের যে দাবি, সর্বশেষ তারা আজকে যে বিবৃতি দিয়েছে 52 জন মিলে 9 দফা দাবি তাদের সমন্বয়কদের, সেই দাবির যৌক্তিকতাকে একটু আমি ছোট করে আমি আসলে দাবিগুলোই তুলে ধরবার চেষ্টা করব। শুরুতেই তারা বলছে যে প্রিয় দেশবাসী, আপনারা জানেন দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় 3 শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হচ্ছে, এটা তাদের ভাষ্য। কয়েকজন সমন্বয়ক এবং সহ সমন্বয়কে গুম করে ফেলা হয়েছে। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা ছেলেকে ফিরে পেতে হাসপাতাল মর্গে পর্যন্ত ঘুরতে হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এই অবস্থায় আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, শুধুমাত্র আদালতের রায় এবং প্রজ্ঞাপন দিয়ে কোটা ব্যবস্থা সংস্কার করে সরকার দেশব্যাপী চালানো গণহত্যার দায় এড়াতে পারে না। হত্যাযজ্ঞ হয়েছে, আমি আগে বলেছি, ধ্বংসযজ্ঞ হয়েছে, কোনোটাই কাম্য নয়। তবে জীবনের মূল্য যে কোনো স্থাপনার চেয়ে অনেক বেশি, কিন্তু রাষ্ট্রকে একটা হুমকির মুখে ফেলে দিল। এখন প্রশ্ন হচ্ছে কারা ফেললো? সরকার বলছে বিএনপি জামাত, সেটা নিয়ে অনেক রকমের কথা, অনেকেই বলছেন। সরকার সমর্থক একজন সাংবাদিককে দেখলাম আমি পত্রিকা একটা বিশাল লেখা লিখেছেন, সেখানে তিনি সাম্প্রতিককালে যেসব দুর্নীতিবাজের নাম সামনে এসছে তারা এটার সঙ্গে যুক্ত কিনা সেটা খতিয়ে দেখবার জন্য বলেছেন। তিনি বলছেন বিএনপি জামাত বলে কাকের স্বরে চিৎকার করলে হবে না। কাজে আমি মনে করি এর মধ্যে বিএনপি হয়তো ছিল, জামাত ছিল, এর মধ্যে আন্দোলনকারীরা ছিল, অন্যান্য দল ছিল, এমনকি আওয়ামী লীগেরও কেউ থাকতে পারে। তাদের নিজেদের মধ্যকার যে বিরোধ 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনে পরবর্তী পর্যায়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তারও কিছু প্রকাশ থাকতে পারে এবং এর মধ্যে ষড়যন্ত্রকারী থাকতে পারে, এর মধ্যে ভূ রাজনীতি বা আঞ্চলিক রাজনীতির সম্পর্ক থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সেগুলো চুলচেরা বিশ্লেষণ করা দরকার। এখন যেটা বলতে চাইছিলাম যে এই যে তাদের 9 দফা দাবি, সেই দাবিগুলো আসলে কি? অনেকেই বলছেন এটা জনগণের মুক্তির সনদ এবং সরকারের ক্ষুব্ধ হবার কারণ আছে, আবার মানুষেরও উল্টো দিক থেকে ক্ষুব্ধ হবার কারণ আছে। এটা আমাদের বুঝতে হবে এবং এর মধ্যে একটা সমন্বয় সাধন করে একটা সমাধান করতে হবে। 9 দফা দাবির মধ্যে ছাত্ররা একটি দফা, যেটা নিউ ইয়র্ক টাইমস বলেছে, আমি আবার বলছি যে বাংলাদেশে আমরা অনেক কিছুর সমালোচনা করেছি। রাজনীতিবিদরা রাজনৈতিক ভাষায় কথা বলেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, অন্যকে করেন, কিন্তু সাধারণভাবে, এবং আমি নিজেও টেলিভিশন শো করতে গিয়ে দেখেছি, সাধারণভাবে বাংলাদেশে কেউ, যদিও তার উপরে দায় বর্তায় কিংবা বর্তায় না,
প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কেউ কথা বলেন না। তার মধ্যে শ্রদ্ধা থাকতে পারে, বঙ্গবন্ধুর কন্যা সেই হিসেবে ভালোবাসা থাকতে পারে, ব্যক্তিগত অনুরাগ থাকতে পারে, কিংবা ভয়ও থাকতে পারে, কিন্তু তাকে কেউ চ্যালেঞ্জ করে, তার পরিবারকে নিয়ে কেউ কথা বাংলাদেশে বলতো না। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। যে কোনো কারণেই হোক, সেটা পরিস্থিতির কারণে হোক, উদ্ভূত পরিস্থিতির কারণে হোক, বা তাকে প্রভোগ, প্রেস কনফারেন্স সহ অন্যান্য জায়গায় তাকে প্রভোগ করিয়ে কিছু কথা বের করবার মধ্য দিয়ে, তার মুখ দিয়ে ফলে হোক, কেউ কেউ তাকে আসলে, যেহেতু সরকার প্রধান এবং রাজনীতিতে সেটা খুব অস্বাভাবিক কিছু নয়, তার কাছ থেকে এক ধরনের প্রত্যাশা, তার কাছে এখন ব্যক্তিগতভাবে একটা দাবি তারা করেছেন, যেটা 1 নম্বর দাবি। এবং রাজনীতিবিদরা তো সরকারের পদত্যাগ প্রত্যেকেই সব দাবি করছেন, বিএনপি করছে, অন্যরা করছেন। দ্বিতীয় যেটা তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের যে সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে আইনমন্ত্রী, সেতুমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করেছেন। পদত্যাগ এবং দল থেকে পদত্যাগ করতে হবে, মন্ত্রিপরিষদ থেকে, এই দাবি তাদের করেছেন। তারা বলছেন যে ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আমরা দেখেছি সরকার ইতিমধ্যে ঢাকার কয়েকজন ওসিকে অদল বদল করেছেন, তবে তার মূল কারণ হচ্ছে যে তাদের কাছে তারা কেন প্রয়োজনীয় তথ্যপাত্র সংগ্রহ করতে পারলো না, এরকম একটা পরিস্থিতি হলো, নিয়ন্ত্রণ কেন করতে পারলো না। তাদের চতুর্থ দাবি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর পদত্যাগ করতে হবে। শিক্ষকদের, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ভূমিকায় থাকা উচিত ছাত্রদের পাশে, ছাত্রদের দাবি যৌক্তিক হোক অযৌক্তিক হোক, তাতে রাজনৈতিক আদর্শ যাই হোক না, এরকম পরিস্থিতি আমরা দেখেছি এর আগে। ফজলুল হালিম চৌধুরী উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একসময় পদত্যাগ করেছেন। এরকম পরিস্থিতিতে শিক্ষকদের, ছাত্রদের যে প্রোটেকশন দেওয়ার দরকার ছিল সেটা তারা দিতে ব্যর্থ হয়েছেন বলে ভুল হবে, দেননি, সচেতনভাবেই দেননি বলে অনেকে মনে করেন। যদিও অনেকে শিক্ষকদের উপর আক্রমণের কথা বলেছেন, সেটাও গ্রহণযোগ্য নয়, অবশ্যই গ্রহণযোগ্য নয়, কিন্তু শিক্ষকরা, তাদের অভিভাবকরা যদি তাদের দায়িত্ব পালন না করেন তাহলে প্রশ্ন তুলবার সুযোগ আছে, এবং এই দাবিটা ছাত্ররা করছে। ছাত্ররা বলছে যে 5 নম্বর দাবিতে যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ করতে হবে। সামগ্রিকভাবে যারা নিহত হয়েছেন, নিঃসন্দেহে এই দাবি যৌক্তিক। আমরা জানি হয়তো পুলিশেরও কয়েকজন নিহত হয়েছেন, তাদেরকেও পুলিশ প্রশাসন থেকে তাদের জন্য ব্যবস্থা করা হবে। সামগ্রিকভাবে এটি হচ্ছে ছাত্রদের দাবি যারা শহীদ হয়েছেন। 7 নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সংগঠন, তারা এটাকে সন্ত্রাসী সংগঠন বলছে, সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। তারা এক ধরনের রাজনীতি চায় সেখানে, কিন্তু রাজনৈতিক দল ভিত্তিক যে সংগঠনগুলো সেগুলোকে ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হলসমূহ খুলে দিতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ এখন সরকারের জন্য। পরিস্থিতি যদি সামাল দিতে হয়, এটা কীভাবে খোলা হবে এবং খুললে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা, বা এই ছেলেমেয়েদের নিরাপত্তা কতখানি থাকবে, এটা সরকার এবং আন্দোলনকারীদের উভয় পক্ষের জন্যই আমি এটা চ্যালেঞ্জ মনে করি। এবং 9 নম্বর দাবি যেটা, তারা কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক এবং প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। এই অঙ্গীকার আসলে কে করবে, সরকার নাকি বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ? এটা একটা বড় চ্যালেঞ্জ। সো এই দাবিগুলো নিয়ে সরকার তার অবস্থান এখন পর্যন্ত 4 দফা দাবিও তারা করেছিল, আলটিমেটাম দিয়েছে 2 দফায় 48 ঘন্টা। সরকারের আসলে অবস্থাটা পরিষ্কার করতে হবে। এবং যদিও সরকারের কোনো মন্ত্রী বলছেন কিছু প্রক্রিয়াধীন, কিছু মানা হয়েছে, কিছু মানা হবে কি না বিবেচনার কথা, কিন্তু মনে হচ্ছে যে ছাত্ররা যেভাবে কথা বলছে তাতে তাদের দাবির ব্যাপারে একটা পরিষ্কার বক্তব্য থাকা দরকার। এখন সহিংসতার পথে যাবে, বল প্রয়োগ না রাজনৈতিক সমাধানের পথে যাবে, সেটাই দেখতে হবে। তবে ছাত্রদের আবেগ এখন যে জায়গা আছে সেখানে তাদেরকে যেন আরও সংক্ষুব্ধ করে তোলা না হয়, এটা আমার অনুরোধ থাকবে। এবং মন্ত্রীদের কথাগুলো জনগণকে অনেক ক্ষেত্রে ক্ষুব্ধ করেছে। সাধারণ মানুষের মনে ভাব ক্ষমতাসীনরা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না, কাজেই এই অতি কথন বন্ধ করতে হবে। এবং মিডিয়া যেভাবে সরকারের ভাষ্য প্রচার করেছে,
বা পুরো পিকচারটা, রিয়েল পিকচারটা অনেক সময় প্রতিফলিত হয়, সেটা তুলে আনতে হবে। নাহলে মিডিয়াকেও আসলে বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জের সামনে মুখে পড়তে হতে পারে আগামী দিনগুলোতে। সো এই দাবির প্রতি সরকারের অত্যন্ত সুবিবেচনা প্রসূত আচরণ করতে হবে এবং ডায়ালগ করতে হবে। আমি মনে করি যে ছাত্রদের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গেই শুধু ডায়ালগ না, সম্ভব হলে সকল রাজনৈতিক দলের সঙ্গে একটা, আপনি পছন্দ করুন কিংবা নাম করুন, যত ঘৃণ্যই, তাদের সঙ্গে একটা ডায়ালগ করে এর কী সমাধান করা যায়, রাজনৈতিক সমাধান করে একটা সেটেলমেন্টে যাওয়া সম্ভব। এবং আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, বিরোধী দলে ছিলেন, অনেক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমি মনে করি একটা রাজনৈতিক পরিবার, একেবারে জন্মের থেকে রাজনীতির সঙ্গে বড় হওয়া একজন মানুষ হিসেবে এর একটা রাজনৈতিক সমাধান তিনি চাইলেই খুঁজে বের করতে পারবেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।